কিন্তু টোকাই। ডিজিএফআই আবার এখন আপনি বানালে ঠিক আমাকে আছে, বলেন, কারণ এখন ওই যে আপনি আমাকে বলেন সুরেন্দ্র শারমিন কুমার আপা, সিনহার সেই শারমিন আপা ব্রোকেন এটা আমাকে ড্রিমস একটু বইতে বলেন। বলেছেন না যে শারমিন আপা ডিজিএফআই আপনার কাছে থেকে আমার, কিভাবে শারমিন তাকে আপা, শারমিন আপা, শারমিন আপা বিদায় করে দেওয়া আমাকে হলো। এই যে আপনি ব্যারিস্টার কথাটা বলছেন মজুমদার, না আপা, না না, কিভাবে আমরা এই যে আপনি বলছেন বাংলাদেশের না না স্বাধীনতা আপা, ব্রিটিশ আপা এই পিরিয়ড যে থেকে আলোচনা শুরু করতে সমস্যাটা পারবো না। ব্যারিস্টার আমরা মজুমদার, না যেইভাবে আমরা আমরা সেটা পারবো সমস্যাটা না। ফেস করি, আমি এটাই শুধু না বলছিলাম না যে পারার জন্য না, এই আমি যে আপনি এটাই শুধু আপনি এখন বলছিলাম যে পারার কথা আপনি বলছেন, বলছেন আপনি হাসনাত আমাকে সাজিদটা, বলছেন আপনি যেটা আপা, আপনি আপনি আমাকে আমাকে প্রশ্ন প্রশ্ন করতে দিতে হবে। তুলেছেন। ব্যারিস্টার মজুমদার, আমাকে কিছু প্রশ্ন করতে দিতে না না হবে। আমার আমার কথা একটু শেষ করি আমি। শেষ ইলেকশন এই এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? আপনার কি, আপনি আপনি বাদ দেন আওয়ামী লীগের কথা, আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন? আপনার মনে হয় কিনা? আপনি বলছেন ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে আপনারা অংশ বারো নিতে তারিখে চান। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে, মানে আপনারা কোনটাতে না না নির্বাচনে আপনাকে, অংশ নিতে না চান না না সেটা তো না, আর আমরা আপনাকে জানি না। না না এইটা এইটা আপনার একটা দেখেন দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন, তার মানে কি প্রথমত সেই 5 বছর ভাবনাটা পরে ভুল। আবার যে নির্বাচন হবে সেটাতে আপনারা অংশ নিতে চান? না 5 বছর, 5 বছর আপনি, আপনাকে কে বললো যে 5 বছর আবার ইলেকশন হবে? এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, নতুন করে ইলেকশন হতে পারে, ইউ নেভার নো। সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন, আপনি যেটাকে মনে নিচ্ছেন, আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন। আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন। যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার 12 তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন, মানে ইলেকশন বলে অভিহিত করছে 12 তারিখে যেটা হতে যাচ্ছে। তো এটা তো খুবই কন্ট্রাডিক্টরি। আপনার কাছে মনে হচ্ছে ইলেকশন? বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, সে বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন? তো তখন যখন আমাদের সময়ে, যখন সাংবিধানিক ভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম এবং কোনো দলকে আমরা কোনো বাধা দেইনি, আসতে বাধা দেইনি, যেভাবে সংবিধানে আছে ওইভাবে করতে চেয়েছিলাম, সেইটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার কনভারসেশন হয়েছে বা ওপেন ডিবেট হয়েছে বা কথা হয়েছে, তখন কিন্তু আপনি এটার ব্যাপারে বেশ ওজোর আপত্তি তুলেছিলেন এবং অন্যান্য সময় আপনি বলেছিলেন, নিশ্চিত এটা আপনি করেছেন। তো সেটা যদি আপনার আপত্তির একটা অবস্থান হয়ে থাকে, তাহলে এই সিলেকশন প্রসেসটাকে আপনার কেন ইলেকশন মনে হচ্ছে? আপনি যদি এটা আপনি নিয়ে আপনার যদি কোনো আপত্তি আমার নাই কেন? অন্য মানে বর্তমান সরকারের কারো বা বর্তমানে বাংলাদেশে এখন সক্রিয়ভাবে রাজনীতি করছে এমন কারোর সাথে অনুষ্ঠানগুলো দেখে থাকেন, আপনি মানে নিশ্চয়ই দেখতে পাবেন যে আওয়ামী হ্যাঁ আমি লীগকে দেখেছি ছাড়া কি আপনার, করে এই জন্যই অংশগ্রহণমূলক আমি আপনাকে, নির্বাচন এই জন্যই হয়। আমি আপনাকে জিজ্ঞেস আমি করছি এই ওই প্রশ্নটা ওই যে তাদের কাছে করি, কিন্তু আপনার যে আপনার কাছে, অবস্থান, আপনার যে, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে তো আমার সেই প্রশ্নটা না না যে শামিনা আমি হ্যাঁ। শামিনা আমি আপনার ওই অবস্থানগুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি। যদি আমি জানতাম যে আপনি আসলে ওইটা না কিন্তু ভাবছেন না, ধরেন তাহলে তো আমি আপনাকে আপনারা বিষয় যখন নিয়ে প্রশ্ন বলেন করতাম না। ব্যারিস্টার নিজুম মজুমদার, আমি যখন জিজ্ঞাসা হ্যাঁ করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে, এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে, তখন সেটার একটা একটা মানে ব্যাপার। আর যখন আওয়ামী লীগ বলছে যে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তখন এটা একটা আইরনি হয়ে যায় না? কারণ আওয়ামী লীগের আমলে, আইরনিটা, আমি একটু শেষ আপনি করি ব্যারিস্টার নিজুম আইরনিটা, মজুমদার, একটু আইরনি শেষ করি, কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে, কিন্তু আপনারা তো মানে একদমই ডিনাই করে গেছেন যে, এবং সেটাই সুষ্ঠু বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন। এখন আপনারা যখন বলছেন এখনো একটু আইরনি মানে লাগে না? এখনো শুধু সুষ্ঠু বলে আচ্ছা, এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন, আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশন গুলো হয়েছে, আমি প্রথম 2008 থেকে 2013 বা 14 পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে, যেটা নিয়ে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে, সেটা হচ্ছে 2014, 18, 24 ইলেকশনটাকে করে। 2014 যে ইলেকশনটা হয়েছে, 2018 যে ইলেকশন হয়েছে এবং 2024 যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আইনগত বা সাংবিধানিক ভাবে অবৈধতা, আপনি একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখাতে পারবেন যে সাংবিধানিক ভাবে এটা অবৈধ ছিল? না, ধরুন এখনো তো সাংবিধানিকভাবে অবৈধ আমাকে বলেন তো, আপনাদেরকে তো আইনগতভাবেই নিষিদ্ধ করেছে। সাংবিধানিক ভাবে, সন্ত্রাস বিরোধী সাংবিধানিক ভাবে আইনে, তো আপনাদের অবৈধ। করা আইনেই আপনাদের নিষিদ্ধ করেছে সাংবিধানিক আপনাদের ভাবে, না কার্যক্রম। না না রাখেন, আপনি তো কথার পিঠে কথা বলছেন, তাহলে সেটা ভালো, এবং এটা ভালো, এবং এটা আলোচনাটাও ভালো জমে। আপনি যদি এইটাকে অবৈধ সরকার কেন বলছি, সেটার উত্তর এর আগেও আমি আপনার প্রোগ্রামে দিয়েছি, হুম। আমি আজকেও আবার আপনাকে বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। 5 তারিখে যারা এসেছে তারা অবৈধ। কেন অবৈধ? সাংবিধানিক ভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকার নাই। 106 নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে, সেই সরকারের জন্য যে ন্যূনতম পদত্যাগপত্র প্রয়োজন, সেই পদত্যাগপত্রের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। পরবর্তী সময়ে এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না,
এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল আমার হিয়ারিং এখানে হবে, মানে সেই প্রশ্ন যে সময় আমি বলি আপনাকে, ধরুন আমি ধরুন আপনাকে বলি, প্রধানমন্ত্রী যদি মারা না না যেতেন, আমাকে এটা শেষ করতে পদত্যাগপত্র দিতে না হবে দিয়ে, তো তাহলে কি আপা, হতো? আপা 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 আপা। আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে। আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে, তাদের তো এটা জানা প্রয়োজন। আমাকে পছন্দ করুক অপছন্দ করুক, আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে। সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই, সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স অনুযায়ী দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায়, যে যেই আপিলেট ডিভিশনের যে পজিশন পেপারটা দেখা যায়, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন, প্রথম লাইনটাই তো মিথ্যা। আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র তো দেখাতে পারেনি। হুম। এখন আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি। আমি ধরে নিলাম যে আমি আপনার আমি এইটাও মেনে নিলাম যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায়। সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে। আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে, যেটা কোনো মানে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ দেননি, পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল। সেই সময় প্রধান বিচারপতি আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এবং এনায়েতুর রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন। আচ্ছা, হুম। যেই আপিলেট ডিভিশন এই পজিশন দিয়েছে, সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা? আপনার তো একটা প্রসিডিউরে আসতে হবে। ফলে এই জন্য এই এই যে ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি, এটা আমি বলছি না। এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে, সেখানে জি, আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে আমিও ছিল। দেখেছি, আমিও আমরা দেখেছি। যে ভার্ডিক্টটা কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই ভার্ডিক্ট ইটসেলফ মিথ্যা কথা বলছে। সেই জায়গা থেকে আমি আপনাকে অবৈধ বলছি। তো 2014 মানে সালের বলছেন ইলেকশনে, আপনি, আপনি অনেকগুলো আইনগত 2014 বিষয় সালের দেখাচ্ছেন। আপনি আমাকে একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি দুই হাতে কানে হাত দিব। আপনি যেরকম মোটামুটি এই যে ডাস্টবিন শফিককে বোল্ড করে মোটামুটি ইয়র্কার মেরে ছিন্ন ভিন্ন করে যে 6-7টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন, রিভিউ করার চান্স দেননি। আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন, আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরে উদ্বোস করবো যে শারমিন আপা আপনি জিতেছেন। যদি তা না হয়, উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না। আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোন ইলেকশন হয়েছে কিনা, এটা দেখান, যে অসাংবিধানিক কোন ইলেকশন হয়েছে কিনা। জি, মানে আমি সেই সংবিধানের আলোচনায় গিয়ে আসলে খুব লাভ নাই। কেন কেন লাভ নাই? যাবেন না? কেন লাভ লাভ নাই কেন? নাই? কেন লাভ সংবিধানে নাই? যা আছে ব্যারিস্টার মজুমদার, কেন লাভ মানে নাই? আমার আজকের প্রসঙ্গটা এটা না, কিন্তু লাভ নাই আমি কেন বলছি? এই যে কারণ কেন সেই বলছি? পুরাতন না, কথা, যখনই আপনি না, কোনো না, না, কিছুতে ব্যারিস্টার পারেন না, মজুমদার, কোনো কিছুতে আপনার আইন মানে না, তখনই মনে করেন যে আমি না না আমি না আর না, এটা তো আপনাকে হবে না, পারতে আপনার সাথে এখানে আসি যুক্তিতে নাই যে আপনার সাথে আমি ডিবেট করে পারবো এটা পারতে না। হবে আমি তো। আপনার কাছে কিছু আপনি না প্রশ্নের ব্যাখ্যা চাচ্ছি। পারতে হবে, কারণ কিছু হচ্ছে যে ব্যাখ্যা। পারতে হবে, কারণ হচ্ছে আমিও কোনো, আমি এখানে আপনি কোনো আমার পক্ষ দিকে না। একটা গুগলি ছুড়ে দিচ্ছেন, সেই গুগলিকে মোকাবেলা না করে হঠাৎ করে আপনি ইয়র্কার দিবেন, সেটাও পারবেন না। আমি শুধুই আর মাত্র একটা প্রশ্ন জিনিস করব। আপনাকে, আমি শুধু প্রশ্ন আপনি করব। আমার আপনি না আমাকে ডেফিনেটলি উত্তর দিয়ে আপনাকে তো ব্যাখ্যা করে স্পষ্ট করেন। কিন্তু আমাকে একটি প্রশ্ন, আপনি ঠিক আছে, আমি উত্তর আমি দিব, ঠিক আছে আমি আমি উত্তর দিব, কিন্তু উত্তরটা আপনি নিবেন তো? নিব তো, উত্তরটা তো নিব, নিব। একসেপ্ট করতে হবে এইটা বলে যে ঠিক আছে এই কারণে আমি আপনার উত্তরটা নিতে পারছি না, হুম। এই কারণে নিতে পারছি না। আপনি আমাকে সেই যেই কারণে আপনি একমত হতে পারছেন না, আমাকে এইটা বলেন যে আমরা কি কোনো পার্টিকে 2014 সালে ব্যান করেছিলাম, নাম্বার ওয়ান। আমরা কি 2014 সালে যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন কোনো রুল করেছিলাম কিনা? তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত, এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খ বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে, তারা বোথ পার্টি কোর্টে গেছে। কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিস্ময়কর। এটা 13তম সংশোধনী বাতিলের রায়ের 200 বা 250 পাতার মধ্যে খায়রুল হকের একটা রায়ের মধ্যে আছে। আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি, ভিডিও বানিয়েছি, পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে। সেইখানে পরিষ্কার ভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে তারা এটার রেসপন্ডেন্ট হয়েছেন, 6 নাম্বার রেসপন্ডেন্ট। বাংলাদেশ আওয়ামী লীগ 6 নাম্বার রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে, অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই 1996 সালে
সালে 1999 সালে রিট পিটিশন, তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 1996 সালের 1 নাম্বার আইনটা অবৈধ, এটা সংবিধানের বাইরে। কেন তারা বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে 7 নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে, যে জনগণই সকল ক্ষমতার উৎস, এইটার সাথে সাংঘর্ষিক। 1999 সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে, তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বাংলাদেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না, এইটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয়, তারপরে অন্যান্য জায়গাতে ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ শতপ্রণোদিত হয়ে অর্থাৎ নিজের থেকে আদালতে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব। আমি এই ক্রেডিট বিএনপি কেও দিব, বিএনপিও তখন কোর্টে গেছে, যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে ধরে ধরে বলবো কিভাবে করেছে। আচ্ছা সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করার জন্য কোর্টে গেছে, কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, এবং একই সাথে খায়রুল হক বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, প্রোভাইডেড আপনার বিচারপতিদেরকে ইনভলভ করা যাবে না। এখন বিচারপতিরাই যেখানে আপনার প্রধান উপদেষ্টা হবে, অর্থাৎ খায়রুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন। আসলে খায়রুল হক নিজেই যদি রায়টা না দিতেন তাহলে খায়রুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন। তিনি নিজে বলছে যে হ্যাঁ দুটো আপনার ইলেকশন হতে পারে, প্রোভাইডেড বিচারালয়কে আর ইনভলভ করা যাবে না। এখন তত্ত্বাবধায়ক সরকারের মূল সিস্টেমটাই ছিল বিচারপতিদেরকে নিয়ে, সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত। আওয়ামী লীগ আদালতের কথা শুনেছে, আদালতের কথা শুনে সংবিধান কারণ কি, কারণ এই আদালতের রায়ে এত কিছু হয়ে যাচ্ছে, এখনো আদালতের রায় কিন্তু হচ্ছে, আদালতের রায় আপনার আদালতের রায় হয়ে গেছে। আমি মানতাম যদি আদালতটা একটা বৈধ সরকার গঠন করতো, তখন আপনার সাথে আমি কোনোভাবেই এইটা বলতাম না, আমি এক মিনিটের কথা বলতাম না। আদালত তো সরকারের সাথে সম্পৃক্ত হবে কেন, তাই না? জুডিশিয়ারি তো শারমিন আপা 12ই অগাস্ট 2024 সালে সাদিক কাইয়ুম, হান্নান মাসুদ, হাসনাত সার্জিস তারা কোর্ট প্রাঙ্গণে যায়। তারা বলে দুপুর 2টার মধ্যে ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে এবং আপিলেট ডিভিশনের সবাইকে পদত্যাগ করতে হবে। তারা মব ভায়োলেন্স করে, সেনাবাহিনী যায় সেখানে, পুরো আপিলেট ডিভিশন পদত্যাগ করে এই মবক্রেসির ভয়ে। এরপরে আপনার আমার মনে আছে হান্নান মাসুদ সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে। প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে, ঢাকা ইউনিভার্সিটির এই দুইটা জঙ্গি টোকাই? এখন আপনি আমাকে বলেন শারমিন আপা, আমার কাছে আপনার, আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, বাদ দেন সমস্ত আলোচনা। প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে? আমি অত বিস্তৃত অন্যদিকে আলোচনায় যাওয়া যাবে না, কারণ আমাদের একটা আলোচনার পরিসর আছে। এই যে আপনি কথা বলছেন আপা, কিভাবে এই যে আপনি বাংলাদেশের স্বাধীনতা ব্রিটিশ পিরিয়ড থেকে আলোচনা শুরু করতে পারবো না, আমরা সেটা পারবো না। আমি এটাই শুধু বলছিলাম যে পারার জন্য না, আমি এটাই শুধু বলছিলাম যে আপনি বলছেন হাসনাত সার্জিসটা, আপনি যেটা আপনি আমাকে প্রশ্ন করতে দিতে হবে, ব্যারিস্টার নিজুম মজুমদার আমাকে কিছু প্রশ্ন করতে দিতে হবে। না আমার কথা একটু শেষ করি, আমি আপনার থেকে একটা মিনিট সময় নিব। আপনি ঘড়ি ধরেন। আপনি আইরনির কথা বলেছেন, আপনি বলেছেন যে এটা কি আইরনি না মিস্টার মজুমদার, যে একটা সময় আপনারা এটা বলতেন এখন এটা বলছেন। আমি আইরনির কথা বলতে গিয়ে